টপিক 6, রংফুল রেস্টেন, রংফুল কনফাইনমেন্ট, কিডন্যাপিং অ্যান্ড অ্যাবডাকশন, মানে একের মধ্যে চার, তাই না? চারটা টপিককে এক টপিকের মধ্যে আমি ইনক্লুড করেছি। তাহলে রেস্টেন মানে বাধা দেওয়া, কাউকে রেস্টেন করা মানে এক জায়গায় যেতে চাচ্ছে তাকে যেতে না দেওয়া, অবৈধ অবরোধ বা আটক করে রাখা, মনুষ্যহরণ মানে কিডন্যাপিং, আর অপহরণ হচ্ছে অ্যাবডাকশন। বাস্তবে আমরা কিডন্যাপিং এবং অ্যাবডাকশনের মধ্যে পার্থক্য খুব কম বুঝি, কিন্তু আমি এমসিকিউ নোটে বোঝানোর চেষ্টা করেছি। এখানে আমরা আর একটু পার্থক্য করে বোঝার চেষ্টা করব। তো এখানে প্রতিফলিত ধারা কি কি? 339 থেকে শুরু করে 348 পর্যন্ত রেস্টেন এবং কনফাইনমেন্ট আছে, এবং 359 থেকে 374 পর্যন্ত টানা এই সেকশনগুলোতে কিডন্যাপিং, অ্যাবডাকশন এবং এগুলোর বিভিন্ন পরিস্থিতিতে সাজার বিধান আছে, তাই না? তো এই সেকশনগুলো উল্লেখ করে দিয়েছি, আপনি যেন এমসিকিউ নোট থেকে একটু দেখে নিতে পারেন, বা কোনো মূল বই থেকে দেখে নিতে পারেন যাদের কাছে আমার এমসিকিউ নোট নাই। জি। অবৈধ বাধা ও অবরোধ বা আটকের মধ্যে পার্থক্য নেন। আমি পার্থক্য বেশি পড়াই, কারণ পার্থক্যের মধ্যে এমনি সংজ্ঞা চলে আসে, আবার পার্থক্যের মধ্যে সাজার বিধানও চলে আসে, তাই না? তো পেনাল কোডে কিন্তু বেশি জি। পার্থক্য আসে। তো পার্থক্য জি স্যার। বেশি পড়লে আপনার বোঝার জায়গাটা আরো ডিপ হবে। তারপরে এখানে দেখেন আমরা 7টি প্রশ্ন পড়ব। আচ্ছা, জালালউদ্দিন নামে যিনি, তিনি হাত উত্তোলন করছেন, ভাই বলেন। স্যার আমি তো পরীক্ষা দিয়েছি, প্রথম আচ্ছা টেস্টে পরীক্ষা দিয়েছি। আচ্ছা, And পরীক্ষায় আমি যে যে পরীক্ষায় যে আনকমন প্রশ্নগুলো ছিল সেগুলো উত্তর জি করতে স্যার, পেরেছেন কিনা? স্যার চেষ্টা করছি স্যার, এইটা শীটের বাইরেও ছিল। হুম হুম, And স্যার আমি যে গত পরীক্ষা দিয়েছিলাম, যে হুম। পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারি নাই, স্যার এই যে আমি আনসার করছি যেভাবে, যে এভাবে লিখছি, এক নং প্রশ্নের উত্তর ক, আবার এটা আমি আবার আপনাকে আলাদা সময় দেবো, এই ক্লাসের সময় আমি নষ্ট করছি না। এই বিষয়ে আপনাকে আলাদা আলাদা একা একা সময় দেবো, প্রত্যেককেই দিব আমি। দিয়ে আপনার কোথায় কি আছে, হ্যাঁ, যেমন ডাক্তারের কাছে গেলে ডাক্তার টেস্ট করার পরে টেস্ট রিপোর্ট নিয়ে বসেন না, যে ভাই আপনার এই সমস্যা জি স্যার, দেখেন, এখানে ডায়াবেটিসের ঠিক আছে আপনার, কিন্তু এখানে ব্লাডের আপনার হিমোগ্লোবিন কমে গেছে, একটু আয়রন খেতে হবে। তো এইভাবে প্রত্যেককে আমি একেবারে প্রেসক্রিপশন করে দিব, এবং আপনাকে নোট করেও দিব আমি যে আপনার এই প্রবলেম ভাই এইভাবে আপনাকে সলভ করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, আমি জি স্যার, প্রতিটা প্রতিটা ব্যক্তিকে আমি আলাদা আলাদা ফিডব্যাক দিয়ে দেবো, এবং লিখিত আমি প্রেসক্রিপশন দেবো যে আপনাকে এভাবে নিজের সমস্যাগুলো সলভ করতে হবে, তাহলে আপনার ইমপ্রুভমেন্ট হবে। এবং যেখানে আপনি সৃজনশীল থাকবেন, আমি কোন প্রশ্নে কত নম্বর দিচ্ছি আপনার একটা ডিটেল মার্কশিট পাবেন। আপনি কত নম্বর, কোন প্রশ্নে কত নম্বর পাবেন, ডিটেল মার্কশিট দিলে আপনি বুঝতে পারবেন যে এই লেখাতে স্যার 5-এ 5 দিয়েছেন আমাকে, তার মানে এটা আমার ভালো হয়েছে। মানে নিজেকে নিজে এক্সপেরিমেন্ট করতে হবে, একটু ভিন্নভাবে নিজের ভাষায় লেখার। ঠিক আছে? তো আমি যখন ক্লাস টেস্টের আলাদা আলাদা ফিডব্যাক দিতে শুরু করব, তখন এই বিষয়গুলো আলোচনা করব ভাই, ঠিক আছে? আর ক্লাসে জি ফিডব্যাক স্যার, দিয়ে প্রশ্ন করে নিজের জানার জায়গাটা আরো পরিষ্কার করবেন, অজানাটা জেনে নেবেন, নিজের অধিকারটা আদায় করে নেবেন। শুধু শুনলে তো হবে না, আপনি জি স্যার, ভিডিও দেখেও তো কাজ করতে পারবেন। কেন লাইভ ক্লাসে বসে থাকবেন মুখ বন্ধ করে, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন, 10 দিনের অধিক সময়ের জন্য একজনকে অবৈধ আটক করে রাখলে এর শাস্তির বিধান কি? এটা এমসিকিউ নোটে হুবহু আছে। তারপরে অপবাহন মানে কিডন্যাপিং এবং অপহরণ মানে অ্যাবডাকশন সংক্ষেপে আলোচনা করুন। মনুষ্যহরণ বা অপহরণ ও অপবাহন ও অপহরণ এর মধ্যে পার্থক্য কি? তারপরে 3টি প্রবলেমেটিক প্রশ্ন আছে। তো এই যে এগুলো সবই ছোট ছোট প্রশ্ন, আর বাদ বাকিগুলো হচ্ছে প্রবলেমেটিক প্রশ্ন। তো প্রথমে আমরা পার্থক্য দেখে নিই, অবৈধ বাধা এবং অবৈধ অবরোধ বা আটকের মধ্যে পার্থক্য। তাহলে 1 নম্বরে আমি দিয়েছি কি ধারা, মানে ধারাভিত্তিক পার্থক্য। দেখবেন আমার নোটে পার্থক্য লেখার 3-4 ধরনের পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে এটা, যে আমি উপরে বলে দিলাম এই দুইটির মধ্যে পার্থক্য, এবং আমি প্রথমে 1 নম্বর দিয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি ধারা মানে ধারাভিত্তিক পার্থক্য, 2 নম্বর দিয়ে পয়েন্ট দেব সংজ্ঞা, সংজ্ঞাভিত্তিক পার্থক্য। এটা একটা পদ্ধতি। আবার কোনো কোনো জায়গায় আমি ছক করে দিয়েছি। তো আপনি যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেন। আবার কিছু কিছু প্রশ্ন আছে যে
আপনি চাইলে পদ্ধতি যেটা আছে অন্য চেঞ্জ করতে পারবেন না। তার মানে প্রশ্নের ধরন দেখে আপনাকে পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। আপনি যে একই পদ্ধতি সব প্রশ্নে অ্যাপ্লাই করতে পারবেন তাও না। কিছু কিছু প্রশ্নে আপনি সেই পদ্ধতি অ্যাপ্লাই করলেন, আবার আপনি এটাকেই ছকে কনভার্ট করতেও পারবেন। তবে আমি ছকের থেকে এই পদ্ধতিতে লেখাটা সবচেয়ে বেশি পছন্দ করি। কারণ ছকের মধ্যে ছক আঁকানো, পেন্সিল দিয়ে ছক আঁকাতে হবে। ছকের মধ্যে কিন্তু পূর্ণ সেন্টেন্স লেখা একটু মানে বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। তিনটা কলাম তৈরি করতে হবে, কলামের মধ্যে লেখা, কোনোটাতে একটা লাইন, কোনোটাতে তিনটা লাইন, মাঝখানে আপনার লেখাটা ফাঁকা থাকবে, মানে ওয়েস্টেজ হয়, এমন লেখার মান ভালো হয় না। কিন্তু আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে আপনি কেন ছক দিয়েছেন? আমি ছক দিয়েছি, দেখিয়েছি আপনি চাইলে ছকটাকে এই স্টাইলে কনভার্ট করতে পারেন। আর এখানে দণ্ডবিধি বাংলায় হয়ে গেছে, আপনি ইংরেজিতে করে নেবেন। পেনাল কোড 1860 এর 339 ধারায় অবৈধ বাধা এর সংজ্ঞা এবং 341 ধারায় উক্ত অপরাধের শাস্তির বিধান রয়েছে। নয়েজ হচ্ছে একজনের, আমি তাকে মিউট করে দিলাম, না হলে আপনাদের ভিডিওটা শুনতে খারাপ লাগবে। অপরদিকে 340 এবং 342 ধারায় যথাক্রমে অবৈধ আটকের সংজ্ঞা এবং উক্ত অপরাধের শাস্তির বিধান আছে। মানে কোন ধারায় সাজা, কোন ধারায় সংজ্ঞা, এটা আমি বলে দিলাম দুই অপরাধের। এরপরে আমি সংজ্ঞা দিয়ে দেব। কোনো ব্যক্তির যেদিকে যাওয়ার বৈধ অধিকার আছে তাকে সেদিকে যেতে বাধা প্রদানকেই অবৈধ বাধা বলে। আমি রাস্তায় চলাফেরা করব, আমার সামনে এসে একজন বাধা দিল, মানে পথ রোধ করা, আমাকে যেতে দিচ্ছে না, আটক করলো। তো আটক করলো বলতে এখানে রাস্তায় বা ওপেন জায়গায় যদি আটক করে সেটা কিন্তু আটক না, সেটা বাধা। আর যদি কোনো বদ্ধ জায়গায় আটক করে সেটাই আসলে আটক। পক্ষান্তরে সীমাবদ্ধ এলাকার বাইরে অবৈধভাবে যেতে না দিয়ে আটক করে রাখলে তাকে অবৈধ আটক বলে। তার মানে বাধাটা হচ্ছে ওপেন প্লেসে, আর আটক হচ্ছে কোনো সীমাবদ্ধ জায়গায়, কোনো ঘর, কোনো দোকান, কোনো এলাকা বা কোনো ঘেরা জায়গা যেটার বাউন্ডারি আছে, এক কথায়। সীমাবদ্ধ স্থান, সীমাবদ্ধ স্থানের যে টপিক সেটা দ্বারা বোঝাতে চাচ্ছে দেখেন। অবৈধ বাধার ক্ষেত্রে সীমাবদ্ধ স্থানে তা সংগঠনের আবশ্যকীয়তা নেই, মানে জরুরি না যে সেটা আপনার আবদ্ধ স্থানে হতে হবে তা না, তার মানে এটা ওপেন স্থানে হয়। কিন্তু অবৈধ আটক শুধুমাত্র সীমাবদ্ধ স্থানেই সংগঠন করা হয়, মানে ক্লোজ কোনো জায়গায়, কোনো ঘরের মধ্যে, আউটডোরে হয় না, ইনডোরে হয়। তাহলে এখানে ইনডোর আউটডোর কথাটা লিখে রাখতে পারেন আপনারা। তাহলে বাধা হয় হচ্ছে আউটডোরে, আর আটক হয় হচ্ছে ইনডোরে। ইনডোর আউটডোর শব্দটা আশা করি বোঝেন সবাই। অপরাধের প্রকৃতি, মানে কোনটা ছোট কোনটা বড়। অবৈধ বাধা অপেক্ষাকৃত, অবৈধ আটক, অবৈধ বাধা অপেক্ষা অবৈধ আটক গুরুতর অপরাধ। মানে এক লাইনে বলে দিলাম যে এটা ছোট, এটা বড়, এটা একটু গুরুতর। মানে আটক করে রাখা তো গুরুতর, কারণ বাইরে যদি কেউ আটক করে রাখে কেউ দেখতে পাবে না, মানে গোপনে রাখা এরকম। আর যদি রাস্তাঘাটে আটক রাখে তাহলে অন্য কেউ একজন সহজে দেখতে পাবে, তাকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য এগিয়ে আসতে পারবে। শাস্তি, এবার শাস্তির বিধান আমি বলে দিব। তো এখানে পেনাল কোড ইংরেজিতে লিখবেন। এর 341 ধারায় অবৈধ বাধা প্রদানের শাস্তি অনূর্ধ্ব 1 মাস বিনাশ্রম কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 500 টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। অপরদিকে 342 ধারায় অবৈধ আটক অপরাধের শাস্তি অনূর্ধ্ব 1 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 1000 টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। তাহলে 5টা পয়েন্ট, সাধারণত এই পার্থক্যগুলো 5 নম্বরের জন্যই আসে। 5টা পয়েন্ট এনাফ, এর বাইরে আসলে পয়েন্ট খুঁজে পাওয়াই যায় না। 10 দিনের অধিক সময়ের জন্য কাউকে যদি আটক রাখা হয় তাহলে শাস্তি কি হবে, সর্বোচ্চ শাস্তি জানতে চাওয়া হয়েছে। তো আমি পয়েন্ট সেটাই দিয়ে দিলাম যেটা প্রশ্নে আছে। এখানে দণ্ডবিধি 1860 যদিও লিখেছি, ইংরেজি পেনাল কোড লিখলে ভালো হয়, বাংলা লিখলেও খুব একটা সমস্যা নাই। কিন্তু দণ্ড কথাটার মূর্ধন্য কিন্তু আপনাকে ইংরেজিতে না, সরি, দন্তন্য না মূর্ধন্য দিতে হবে। 344 ধারার বিধান মতে যদি কেউ কোনো ব্যক্তিকে, তাহলে কত ধারায় আছে এটা, 344 ধারা ভুল করা যাবে না, 10 বা ততোধিক দিনের অধিক সময়ের জন্য অবৈধ আটক রাখে তবে তার সর্বোচ্চ শাস্তি হবে 3 বছর।
সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, মানে এখানে অর্থদণ্ড মাস্ট দিতেই হবে। ঘৃণ্য উদ্দেশ্যে মনুষ্যহরণ ও যেটাকে বলা হচ্ছে কিডন্যাপিং আর অ্যাবডাকশন, অপহরণের ইংরেজি হচ্ছে অ্যাবডাকশন, সংক্ষেপে আলোকপাত করুন। অনেকের কিডন্যাপিং এর বাংলা কি, অ্যাবডাকশনের বাংলা কি, এই নিয়ে কনফিউশন থাকতে পারে। তো আমি যেটা বলছি এটাই সঠিক এখানে যেভাবে করা আছে। কারণ আমি বিভিন্ন মানে গাইডেও কিছু কিছু গাইডে আবার কিডন্যাপিং এর বাংলা করেছে হচ্ছে অপহরণ, আর অ্যাবডাকশনের বাংলা করেছে অপবাহন। এই ধরনের কি আছে, মিস্টেক আছে গাইডে। তো আমি কিভাবে এটা বলছি, বিগত 2-3টা পরীক্ষার প্রশ্ন যদি বিশ্লেষণ করি, দেখি পর্যবেক্ষণ করলে বোঝা যায় ওই প্রশ্নতে কি বোঝানো হচ্ছে। যেমন 23 সালে এবং 25 সালের প্রশ্ন দেখলে বোঝা যাবে যে কোনটাতে কি বোঝানো হয়। এমসিকিউ প্রশ্ন দেখলেও বোঝা যায়। ঘৃণ্য উদ্দেশ্যে মনুষ্যহরণ যেটাকে বলা হচ্ছে কিডন্যাপিং বা অপবাহন, কিডন্যাপিং এর বাংলা হচ্ছে অপবাহন, আর অ্যাবডাকশনের বাংলা হচ্ছে অপহরণ। মানে এটা প্রচলিত ল্যাঙ্গুয়েজ না, একটু অপ্রচলিত মিস্টেক হতে পারে, একটু বুঝে বুঝে উত্তর করতে হবে সতর্কভাবে। ঘৃণ্য উদ্দেশ্যে মনুষ্যহরণ বা অপহরণ, তবে হ্যাঁ আপনাদের যেহেতু প্রশ্ন করবে প্রশ্নের মধ্যে আপনি ল্যাঙ্গুয়েজ পাবেন, অতএব খুব একটা প্যানিক হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। অপহরণ মূলত পেনাল কোড এর 374, 74A, 66, সরি 364, 364A, 366, 366A, 366B, 367 ধারায় উল্লেখিত অপরাধসমূহকে বোঝায় যা নিম্নে আলোকপাত করা হলো। এখানে কিন্তু আলোকপাত করতে, আলোকপাত করার অর্থ কি, আলোচনা করতে বলেছে, ডিসকাশন করতে বলেছে, পার্থক্য চাইনি। তাহলে কোন কোন ধারা এগুলো আছে সেগুলো বলা হলো। এবার দেখেন ধারা 364, আমার এমসিকিউ স্টাইলে এটা উপস্থাপন করা হয়েছে। কোনো ব্যক্তিকে খুন করার উদ্দেশ্যে অনুসরণ বা অপহরণ করণ, যার শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা অনূর্ধ্ব 10 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, এটা 364 বিষয়বস্তু। 364 এতে বলা হচ্ছে 10 বছরের কম বয়স্ক, আচ্ছা এখানে ঘৃণ্য উদ্দেশ্যে, তার মানে এটা সাধারণ যে অপহরণ সেটা না, বা কিডন্যাপিং সেটা না, তার মানে 364 থেকে এটা শুরু হবে, আগের সেকশনগুলো এখানে অ্যাপ্লাই হবে না। 364 এতে বলা হচ্ছে 10 বছরের কম বয়স্ক ব্যক্তিকে খুন, তার মানে একটা মাইনর চাইল্ড, এখানে ব্যক্তি না বলে শিশু বললে ভালো হতো, গুরুতর আঘাত, দাসত্ব বা কাম ললসার উদ্দেশ্যে, এখানে কাম ললসা একটা বয়ের প্রতি হতে পারে, একটা গার্লের প্রতি হতে পারে। তার মানে এখানে ফিজিক্যালি অ্যাবিউজ একটা ছেলে শিশু হতে পারে, মেয়ে শিশু হতে পারে, তার মানে খুবই একটা ঘৃণ্য অপরাধ। এই কারণে বলা হচ্ছে ঘৃণ্য উদ্দেশ্যে। মনুষ্যহরণ বা অপহরণকরণ, এটা হচ্ছে বিষয়বস্তু। এর শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা অনূর্ধ্ব 10 বছর সশ্রম কারাদণ্ড এবং যা 7 বছর সশ্রম কারাদণ্ড এর কম হবে না, তার মানে মিনিমাম উল্লেখ করা আছে। এই সেকশনগুলোতে বাস্তবে কিন্তু মামলা হয় না, তাও আমাদের পড়তে হবে। এখন কিন্তু আবার নারী শিশু নির্যাতন দমন আইন যে আছে এর পাশাপাশি আরেকটা নতুন আইন হয়ে গেছে, শিশু ধর্ষণ আইন। এই আইনের নামের মধ্যে প্রবলেম আছে। শিশু ধর্ষণ আইন শব্দটা, শিশু ধর্ষণ শব্দটা কেন থাকবে, শিশু নির্যাতন শব্দটা থাকতে পারে, শিশু নির্যাতন দমন আইন হতে পারে। তো নারী শিশু তার মধ্যে তো আছে, আলাদাভাবে এটা কেন করলো, বা এটা বলতে পারে যে মানে এটা অ্যাবিউজ শব্দটা আসতে পারে, কিন্তু এই শব্দটা ধর্ষণ শব্দটা আইনের মধ্যে উল্লেখ করাটাই উচিত হয়নি, কারণ ধর্ষণ শব্দটা তো সেন্সিটিভ একটা শব্দ। 366, কোনো নারীকে বিবাহ বা সহবাস প্রভৃতিতে বাধ্য করার উদ্দেশ্যে মনুষ্যহরণ বা অপহরণকরণ। ভারতের অনেক প্রদেশে এখনো এগুলো হয়, যে এক গরিব নারীকে নিয়ে যায়, জোর করে বিয়ে দিয়ে দেয়। আসলে এই ধরনের ক্রাইম পেট্রোল বলে অনুষ্ঠান হয়, দেখলে বোঝা যায়। তো কোনো নারী তাকে তুলে নিয়ে যে জোর করে বিয়ে করার মতন অবস্থা।
যার শাস্তি অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। এটাও পেনাল কোডে মামলা হয় না, নারী শিশু নির্যাতন দমন আইনেই মামলা হয়। 366 18 বছরের কম বয়স্ক কোনো বালিকাকে, এখানে বলেই দেওয়া আছে গার্ল, সহবাসে বাধ্য করার উদ্দেশ্যে মনুষ্যহরণ বা অপহরণের মাধ্যমে সংগ্রহকরণ মানে কালেক্ট করা, যার শাস্তি অনূর্ধ্ব 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। এগুলো কিন্তু আমার এমসিকিউ নোটে আছে সংক্ষিপ্তভাবে, এখানে একটু ভাষাগত উন্নয়ন করা হয়েছে, বাক্য সম্পূর্ণ করা হয়েছে। 366 বি, 21 বছরের কম বয়স্ক কোনো বিদেশি বালিকাকে, তার মানে বাংলাদেশি বালিকা হলে 18 বছরের কম হলেই হবে, আর বিদেশি হলে 21 বছরের কম হতে হবে, একটু পার্থক্য আছে। সহবাসে বাধ্য করার উদ্দেশ্যে মনুষ্য হরণ বা অপহরণের মাধ্যমে আমদানিকরণ মানে ইম্পোর্ট করা, বিদেশি নারীদের চাহিদা আছে, তাই এই নারীদেরকে ইম্পোর্ট যদি কেউ করে, সেটা অবশ্যই অবৈধ কাজের জন্য যদি হয়, তাহলে এই ধারার অপরাধ হবে, 10 বছর সাজা হতে পারে। 367, কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত, দাসত্ব মানে জোর করে কাজ করাই নেবে, অথবা অস্বাভাবিক কাম লালসার উদ্দেশ্যে মনুষ্যহরণ। অস্বাভাবিক কাম লালসা বলতে 377 ধারার অপরাধের কথা বলা হচ্ছে, বা অপহরণকরণ মানে এখানে উদ্দেশ্য অন্য, কিন্তু কাজটা কি করছে, কিডন্যাপিং বা অ্যাবডাকশন। এবং কাজ করার উদ্দেশ্যে, কিডন্যাপিং বা অ্যাবডাকশন করার পর যে কাজের উদ্দেশ্যে নিয়ে গেছে সে কাজ এখনো কি তারা সফল হয়নি, কিন্তু নিয়ে গেছে, জাস্ট কিডন্যাপিং হয়েছে বা অ্যাবডাকশন হয়েছে। এখন এই কিডন্যাপিং বা অ্যাবডাকশনের পেছনে তাদের ইন্টেনশন কি, উদ্দেশ্য কি, সেটা যদি এগুলো হয় তাহলে এই ধারার অপরাধ হবে। আর সেই কাজগুলো যদি করে ফেলে তাহলে কিন্তু এই ধারার অপরাধ হবে না, সেটা কিন্তু ওই কাজগুলো করার কারণে, যেমন 377 ধারার অপরাধ হয়ে যেতে পারে, বা গুরুতর আঘাত করলে 326 ধারার অপরাধ হয়ে যেতে পারে। আবার নিয়ে যেয়ে যদি এগুলো করে তাহলে এই ধারার অপরাধও যুক্ত হবে, আবার ওই ধারার অপরাধও যুক্ত হবে, উভয় ধারাই কার্যকর হয়ে যাবে। যার শাস্তি অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। তার মানে শুধু নিয়ে গেল কিন্তু আঘাত করলো না, কিন্তু আঘাত করতো, বা দাসত্ব বা 377 ধারার অপরাধ করতো কিন্তু অপরাধগুলো করেনি, তাহলে শুধুমাত্র 367 ধারা হবে। আর নিয়ে গিয়ে 377 ধারারও যদি অপরাধ করে ফেলে তাহলে এটাও হবে আবার ওটাও হবে। মানে এই কথাটার অর্থকে বুঝতে পারলেন না, মানে উভয় সেকশন কখন যুক্ত হবে কখন একটা সেকশন যুক্ত হবে এটা আমি বোঝানোর চেষ্টা করছি। আমিরুল, আমিরুল পুঠিয়া রাজশাহী ভাই, সম্ভব হলে লাইনে আসেন, কথা বলেন। আতিকুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারলেন প্রশ্নটা? হ্যাঁ স্যার, বোঝার চেষ্টা করতেছি স্যার। আচ্ছা, আমি আমি যেটা বললাম যে এই 367 হবে শুধুমাত্র নিয়ে গেল, মনে করেন হুম। কিডন্যাপ করেছে অথবা অপহরণ করেছে, এই উদ্দেশ্য কি এগুলো করবে, কিন্তু ওই কাজগুলো করতে পারেনি এখনো, নিয়ে যাওয়ার পরেই পুলিশের কাছে ধরা পড়ে গেছে, রেড দিয়েছে, পুলিশ ধরে ফেলেছে, উদ্ধার করে ফেলেছে তাদের, তাহলে জাস্ট 367 ধারার অপরাধ হবে। কিন্তু নিয়ে যে যদি দাসত্ব মনে করেন জোর করে কাজ করে নিচ্ছে, তাহলে কিন্তু হুম। ওই ওই জোর করে যে ফোর্স লেবার সেটার জন্য আলাদা কিন্তু অপরাধ হয়ে যাবে। 377 হয়ে যাবে। বা ফিজিক্যাল যদি অ্যাবিউজ করে 377 হয়ে যাবে এটার সাথে, 67-র সাথে। তাহলে কখন একটা সেকশন কখন বোথ সেকশন, এটা তো বুঝতে পারছেন নাকি? জি জি স্যার। মানে কতটুকু উদ্দেশ্য সফল অপরাধ হলে করলো? দুইটা সেকশন, উদ্দেশ্য সফল না হলে একটা সেকশন। একটা। ঠিক আছে, এটা স্যার, বুঝতে পারছেন কিনা এটা বোঝানোর জন্য প্রশ্নটা করছিলাম। নয়েজ না হলে হ্যাঁ লাইনে স্যার, থাকেন। এতটুকু বুঝতে পারছি স্যার। আমার একটু নয়েজ হচ্ছে স্যার। আচ্ছা, তাহলে কেটে দেন। আর শ্রাবণী আপু কথা বলতে চাচ্ছিলেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, যদি কোনো কাজের উদ্দেশ্যে নিয়ে যায়, উদ্দেশ্য সম্পন্ন হয়ে গেলে স্যার একসাথে দুইটা অপরাধ, হ্যাঁ, আর স্যার যদি না হয় তাহলে একটা স্যার। একটা অপরাধ, বুঝতে তো পারছেন তাই না? জি, জি স্যার। তো এইটা কেন আমি জিজ্ঞাসা করছি, কারণ এখান থেকে যদি প্রবলেমেটিক প্রশ্ন বানিয়ে দিই নেক্সট পরীক্ষায়, তখন আপনি কোন কোন সেকশনে অ্যাপ্লাই করবেন এটা আপনাকে তো উত্তর করতে হবে তাই না, জি স্যার। এটার কারণেই।
মনুষ্যহরণ মানে যেটা দুইটা অপরাধ সম্পর্কে আলোচনা করলাম সেটারই দুইটার মধ্যে পার্থক্য, যে কিডন্যাপিং এবং অ্যাবডাকশনের মধ্যে পার্থক্য। এখানে ইংরেজি আমি লিখে দিয়েছি, হ্যাঁ। তাহলে ধারাগত পার্থক্য কি? 359, 60 এবং 61। নয়েজ হচ্ছে আপু, আশেপাশে কথা হচ্ছে আপনার। এটা মনুষ্যহরণ সম্পর্কে বিবৃত হয়েছে, বিবৃত মানে বর্ণিত হয়েছে, স্টেটেড ইংরেজি। আমিরুল সাহেব, আপনি লাইনে আসছেন, নয়েজ হচ্ছে। ভালো আছেন? ক্লাস বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি, কিন্তু আপনার আগে আমি চেষ্টা করছি তো, হুম হুম। আমি কথা বলার জন্য চেষ্টা করছি কিন্তু পারছি না স্যার। এই এই যে আপনি একবার টাচ করলে আমার, হবে, হ্যাঁ। একবার টাচ করবেন আর একটু হ্যাঁ, চেষ্টা করবেন আপনি নয়েজ ফ্রি জায়গায় থাকতে। নাহলে যে কথা বলছেন কথা বুঝতে পারবো না, বা নয়েজ আসলে ভিডিওতে সমস্যা হবে। জি স্যার। তাহলে কিন্তু আমার একটা মিস্টেক অফ ফ্যাক্ট হচ্ছে, এই যে এই পরীক্ষা দিতে লাগি স্যার, হ্যাঁ, আমি মনে করছি 9:50-এর মধ্যে সেন্ড করতে হবে, কিন্তু 10:50 আমি 2টা প্রশ্ন লিখি অফ করে দিছি। আপনি বাকিগুলো আর লেখেননি? না না না, মিস্টেক অফ আপনি ফ্যাক্ট হচ্ছে। আচ্ছা, আপনি আজকে ক্লাস শেষে পরীক্ষা রাত্রে দিয়ে দিয়ে বাদ বাকি আপনি আবার দিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে। আজকে রাতে দিতে আর বলি স্যার, তাহলে দেখি কালকে কালকে আজকে দিয়ে দিনে দিয়ে দিন, যদি সম্ভব হলে রাত্রে দিবেন, না হলে কালকে দিনে হ্যাঁ, দিবেন। কালকে রেজাল্ট দিয়ে দেবো কিন্তু। আগামীকাল দিতে পারবো স্যার। ঠিক আছে, কালকে আপনি সন্ধ্যার মধ্যে দিয়ে দিবেন, দিনে, রাত্রে না। জি স্যার। ঠিক আছে। তাহলে ধারাভিত্তিক পার্থক্য আমরা দেখলাম যে মনুষ্যহরণ মানে কিডন্যাপিং হচ্ছে 359, 60 এবং 61-তে আছে, আর অপহরণ অর্থাৎ অ্যাবডাকশন আছে 362-তে। তাহলে সংজ্ঞা, এই যে একটু আগে যে তিনটা সেকশন মিলে কিন্তু সংজ্ঞা নির্ধারিত হয়। কোনো ব্যক্তিকে বাংলাদেশের সীমানার বাইরে বহন কিংবা 14 বছরের কম বয়স্ক বালক বা 16 বছরের কম বয়স্ক বালিকা অথবা কোনো উন্মাদ ব্যক্তিকে তার অভিভাবকের নিকট থেকে বা হতে বিনা সম্মতিতে নিয়ে যাওয়াকে মনুষ্য হরণ বলে। এই কথাটুকু যে বললাম, এইটা 359, 360 এবং 361 ধারার বিধানের সংমিশ্রণে বলা হলো। কে বুঝেননি? এমসিকিউ নোট থাকলে এই বিষয়টা ক্লিয়ার হবে। আরিফুল সাহেব বুঝতে পেরেছেন? স্যার বুঝেছি, ওই তিনটার মানে এগুলো সংক্ষেপে আপনি লিখে দিয়েছেন স্যার, মানে হ্যাঁ জিসটা হ্যাঁ, এক তিনশো কথায় স্যার। তিনশো 359-এ বলা আছে যে কিডন্যাপিং দুই প্রকার, হ্যাঁ। জি স্যার, বাংলাদেশের মানে আইনগত সীমানার, বিভাগ। জি জি সীমানার স্যার। বাইরে নিয়ে যাওয়ার অভিভাবকের কাছ থেকে। 360 এসে বলছে যে 16 বছরের কম বয়স্ক বালক এবং 16 বছরের, সরি, 14 বছরের কম বয়স্ক বালক বা 16 বছরের কম বয়স্ক বালিকা অথবা উন্মাদ, এই কথাটা বলা আছে 360-এ। আবার জোর করে নিয়ে যাওয়া মানে এই জিনিসগুলো 359, 60 এবং 61 তিনটা সেকশন মিলে বলা আছে, মানে প্রকারভেদ। এটাও কিন্তু সংজ্ঞারই একটা অংশ। বুঝতে পেরেছেন? এখন আমি যদি বলি যে এই 359, 60 এবং 61 একটা সেকশন দিয়ে কাভার করা যেত, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হতো। এই আলাদা আলাদা সেকশন দিয়ে আরো আপনাদের জন্য মানে এখানে একটা বিভ্রান্তি তৈরি করেছে। পেনাল কোড এই জায়গাটুকু পরিষ্কার না, তাই না? এরপরে দেখেন, কোনো ব্যক্তিকে কোনো স্থান হতে গমন করানোর উদ্দেশ্যে জোরপূর্বক বাধ্য করে বা প্রতারণামূলকভাবে পরিচিত করে নিয়ে যাওয়াকে অপহরণ বলে। এটা 362-তে বলা আছে। প্রকারভেদ, তাহলে প্রকারভেদ 359 ধারায় বলা আছে। একটু আগে আমি বলে দিলাম যেটা, মনুষ্যহরণ প্রধানত দুই প্রকার: বাংলাদেশ থেকে মনুষ্যহরণ এবং অভিভাবকের নিকট থেকে মনুষ্যহরণ। কিন্তু অপহরণের কোনো প্রকারভেদ পেনাল কোডে উল্লেখ করা হয়নি। যেহেতু উল্লেখ করা হয়নি, তাহলে আমি কি করে দিব? তাই আমি এইভাবেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছি। একটা পয়েন্ট হয়ে গেল আলাদা। 4 নম্বর, ভিকটিমের বয়স। মনুষ্যহরণের ক্ষেত্রে বালক বালিকার ভিন্ন ভিন্ন বয়স বিবেচনা করা হয়। অপরদিকে অপহরণের ক্ষেত্রে বয়স ভিত্তিক ভিন্নতা বিবেচনা করা হয় না। মানে এখানে অ্যাবডাকশনের মধ্যে এখানে বয়সের কোনো ফ্যাক্টর নাই বালক বালিকার। কিন্তু কিডন্যাপিং এর ক্ষেত্রে বালক বালিকার বয়সের এখানে ভিন্নতা দেখা যাচ্ছে, একটু আগে যে আমরা দেখেছি। শাস্তি, শুধুমাত্র মনুষ্যহরণের জন্য পেনাল কোডে 363 ধারায় শাস্তির বিধান উল্লেখ করা হয়েছে, যা অনূর্ধ্ব 7 বছর
সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, অথবা না এবং। অপরপক্ষে শুধুমাত্র অপহরণের জন্য পেনাল কোড এর কোনো ধারাতেই উল্লেখ করা হয়নি, এখানে শাস্তির বিধান, হ্যাঁ কথাটা যুক্ত করে নেবেন। শুধুমাত্র অপহরণের জন্য পেনাল কোড এর কোনো ধারাতেই, কোনো ধারাতের পরে আপনারা এই জায়গায় যে উল্লেখ করা হয়নি, এর আগে আপনারা লিখে নেন যে শাস্তির বিধান উল্লেখ করা হয়নি। শাস্তির বিধান কথাটুকু মিস হয়ে গেছে। তো আমি এটা একটু নোট করে নিই যেন আমি নেক্সট এডিশনে ঠিক করে দিতে পারি। এটা কত পৃষ্ঠায়? 49 পৃষ্ঠায়। অনেক চাপ নিয়ে দ্রুত কাজ করার কারণে এই সামান্য মিস্টেক হয়েছে। আর এটা মানে এই যে নতুন একটা এক্সটেন্ডেড এডিশন, মানে এই বড় এডিশন প্রথম, এই কারণে এই সামান্য ভুল হয়েছে। তো আমি ঠিক করে দিচ্ছি, আপনারা ঠিক করে নেন। তবে ঘৃণ্য উদ্দেশ্যে মনুষ্যহরণ অথবা অপহরণের জন্য পেনাল কোড 1860-এর 364, 364 এ, 66, 66 এ, 66 বি এবং 67 ধারায় শাস্তির বিধান উল্লেখ করা হয়েছে। তার মানে শুধুমাত্র জাস্ট অ্যাবডাকশনে কোনো শাস্তির বিধান উল্লেখ করাই হয়নি, এবং অন্যান্য যে সেকশন 364 থেকে সামনের দিকে যতগুলো আছে সবগুলোতেই কিডন্যাপিং অথবা অ্যাবডাকশন উভয় উল্লেখ করা আছে। আর 363-তে অনলি জাস্ট কিডন্যাপিং এর শাস্তির বিধান আছে। তাই যেভাবে পেনাল কোডে আছে সেভাবে উল্লেখ করেছি। জামিনযোগ্যতা, মনুষ্যহরণ, শুধুমাত্র মনুষ্যহরণের জন্য পেনাল কোডের 363 ধারায় শাস্তিযোগ্য অপরাধটি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর দ্বিতীয় তফসিল মতে। আমরা যেহেতু জামিনযোগ্যতা, এটা জামিনযোগ্য কি জামিনযোগ্য না এটা কোথা থেকে জানতে পারবো? ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল থেকে। এটা কিন্তু জামিনযোগ্য, 363 ধারায় কেউ অপরাধ করলে এটা জামিনযোগ্য। কিন্তু 364 থেকে 374 ধারায় যতগুলো সেকশন আছে মাঝখানে বর্ণিত মনুষ্যহরণ অথবা অপহরণের শাস্তিযোগ্য অপরাধগুলো জামিন অযোগ্য। তার মানে কেউ যদি অ্যাবডাক্ট করে, অ্যাবডাকশন অবশ্যই কি জামিন অযোগ্য, নন বেলেবল সেকশন। তাহলে এটা দিয়ে আমরা একটা শাস্তির বিধান বৃদ্ধি করতে পারলাম। যদিও প্রচলিত কোনো গাইডে আপনারা এই ধরনের সিআরপিসি থেকে যে পয়েন্ট নিয়ে এসে আলোচনা করা বা পয়েন্ট বৃদ্ধি করা এটা নাই, যেটা আমার নোটে পাবেন। তো এইটা দিলে আমি মনে করি যে একটা ভালো আপনার একটা ডেভেলপড হলো, আপনার উত্তরটা একটু ইনরিচ হলো, সমৃদ্ধ হলো। এরপর আমরা প্রবলেমেটিক প্রশ্ন পড়ব। ক খকে একটি উঁচু দেওয়াল ঘেরা জায়গায় যেতে বাধ্য করে এবং খকে সেখানে তালাবদ্ধ করে রাখে, বোঝা যাচ্ছে আটক করে রাখলো। ফলে খ উক্ত দেওয়ালের নির্দিষ্ট সীমার বাইরে যেতে বাধাগ্রস্ত হয়। ক কোনো অপরাধ করেছে? হ্যাঁ করেছে, আটক করেছে। যদি অপরাধ করে তবে এর সর্বোচ্চ শাস্তি কি? তাহলে 340 ধারার বিধান মতে আমরা দেখতে পাচ্ছি যে সে অপরাধ করেছে, এবং 342 থেকে 348 পর্যন্ত শাস্তির বিধানগুলো বর্ণনা করা হয়েছে। আপনার 342 থেকে 48 পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কি ধরনের শাস্তি আছে সেটা সবগুলোই দিতে হবে তা না, আপনার যে কয়টা মনে থাকবে অন্তত একটা 42 অন্তত দিবেন। 42 ধারে বলা হচ্ছে 3 দিনের কম সময় ধরে অবৈধ আটক করে যদি রাখে তাহলে 1 বছর অথবা 1000 টাকা, 3 দিন বা ততোধিক হলে 3, 4, 5 এভাবে চলতে থাকবে। 343 2 বছর, আর 10 দিন মানে 3 দিন থেকে 9 দিন পর্যন্ত, আর 10 দিন বা ততোধিক যদি হয়ে যায় 344 ধারায় 3 বছর। এখানে অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ করা নেই। মুক্তির জন্য রিট ইস্যু করা সত্ত্বেও 345। 342 থেকে 44 ধারার সাথে অতিরিক্ত আরো 2 বছর যোগ হবে। আমার এমসিকিউ নোটে এগুলো কিন্তু খুব স্পষ্টভাবে আছে এবং বলে দেওয়াও আছে। শ্রাবণী আপু বলেন। স্যার এখানে যে 3 দিনের কম সময় ধরে অবৈধ আটক রাখলে স্যার হচ্ছে 342 না তো স্যার 343 আছে স্যার, এটা এমসিকিউ নোটে স্যার। না, এখানে আপনার 342-এ আছে, 3 দিনের কম বলেছি আমি। আর 343 3 দিন বা ততোধিক। হ্যাঁ, এই যে 3 দিন জি শব্দটা স্যার। 3 দিন শব্দটা 342-এ উল্লেখ নাই এমসিকিউ নোটে, আমি নিজে উল্লেখ করে দিয়েছি 3 দিনের কম। হ্যাঁ, 342 জি স্যার এমনিতেই বুঝতে পারছি। 342-এ বলা হয়েছে অবৈধ আটকের শাস্তি কত। তো আমি দেখছি যে 343-এ 3 বা ততোধিক, তাহলে 342 নিশ্চয়ই 3 এর কম দিন, মানে 2 বা 1 দিন। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, জি স্যার।
এটা আপনাদের সুবিধার্থে আমি এটা একটু অ্যাড করে দিয়েছি, 3 দিনের কম শব্দটা বানিয়ে দেওয়া হয়েছে, তাই কনফিউশন তৈরি হয়েছে। 46-এ আছে অতিরিক্ত 2 বছর, তারপরে 47-এ আছে 3 বছর। এগুলো আপনার এমসিকিউ নোটে আছে, একটু দেখে নিলে হবে। যে কয়টা মনে রাখতে পারবেন, কত নম্বরের প্রশ্ন এসেছে তার উপর ডিপেন্ড করে আপনাকে উত্তর করতে হবে। তাহলে এখানে সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি 364 ধারার বিধান মতে কি করেছে সে, অবৈধ আটকের মতো শাস্তিযোগ্য অপরাধ করেছে। তাহলে এই সাজা 342 থেকে 48 ধারায় ক এর বিভিন্ন শাস্তি হতে পারে, তবে পরিস্থিতি বিবেচনায় এর সর্বোচ্চ শাস্তি হতে পারে 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। সেই সাথে অতিরিক্ত অনূর্ধ্ব 2 বছর কারাদণ্ড হতে পারে। তার মানে আমি 342 থেকে 48 ধারায় যেগুলো বলা আছে তার জিস্ট এখানে দিয়ে দিয়েছি। কারণ প্রশ্নে কি চাওয়া হয়েছে, সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে। হ্যাঁ, সর্বোচ্চ শাস্তি কি হবে সেটা বলা হয়েছে। তাহলে সর্বোচ্চ শাস্তি 3 বছর হতে পারে, আবার অন্যান্য সেকশন বিবেচনায় 3 বছরের সাথে অতিরিক্ত 2 বছর হতে পারে। এই ইচ্ছাকৃতভাবে একটি ব্যক্তি মালিকানার গাড়িকে বাধা দেয় যাতে 4 ব্যক্তি ভ্রমণ করছিল, তার মানে এই গাড়ির মধ্যে 4 জন ছিল, হয়তো একটা প্রাইভেট কার। পেনাল কোড এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধের নাম ও সর্বোচ্চ সাজা উল্লেখ করুন। গাড়ির মধ্যে বাধা দিয়েছে, এখন গাড়ি এটা ইনডোর না আউটডোর সেটা বুঝতে হবে। তো অবৈধ বাধার সংজ্ঞা দেওয়া হয়েছে, তাহলে তার মানে এটা অবৈধ বাধা হবে, কারণ গাড়িটা হচ্ছে আউটডোরে আছে, এটা ধরে নিতে হবে রাস্তায়। তাহলে গাড়ি যদিও আটক জায়গা মনে হচ্ছে, গাড়ির মধ্যে বাধা দিলেও এটা কিন্তু ওপেন প্লেসে, তার মানে এটা বাধা, এটা আটক না। 341-এ 1 মাস 500 টাকা। এটা কে বুঝতে পারেননি বলেন? এক্স জেডকে একটি উঁচু দেওয়াল ঘেরা জায়গায় যেতে বাধ্য করে, তার মানে জোর করে এক জায়গায় নিয়ে চলে গেল যেটা দেওয়াল ঘেরা জায়গা, তাহলে ধরে নিতে পারি কোনো সীমানার মধ্যে, এবং জেডকে সেখানে তালাবদ্ধ করে রাখে। একই উদাহরণ আমরা এমসিকিউ নোটে দেখেছি, তার মানে এটা মূল বইয়ের যে বেয়ার অ্যাক্ট সেখানেই এই ধরনের একটা উদাহরণ আছে। ফলে জেড উক্ত দেওয়ালে নির্দিষ্ট সীমার বাইরে যেতে বাধাগ্রস্ত হয়, তার মানে একটা ইনডোর প্লেসে আটকে রেখেছে। আমি এর আগে ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম যে ইনডোর আউটডোরের একটা কনসেপ্ট বুঝিয়ে দিয়েছিলাম। তো আউটডোরে হলে সেটা হচ্ছে বাধা দেওয়া, আর ইনডোরে হলে সেটা হচ্ছে কনফাইনমেন্ট বা আটক করে রাখা। এক্স কি অবৈধ আটক। কোনো অপরাধ করেছে, তারপরে এক্স অপরাধ করেছে কিনা এই ক্ল্যারিফাই দিতে হবে। যদি কোনো অপরাধ করে থাকে এর সর্বোচ্চ শাস্তি কি হতে পারে, তার মানে বেসিক্যালি 2 বা 3টি আমি জিজ্ঞাসিত বিষয় দেখতে পাচ্ছি। আপনি বলতে পারেন এক জায়গায় যে হ্যাঁ অপরাধ করেছে, অপরাধের নাম হচ্ছে আটক এবং এর সর্বোচ্চ শাস্তি এত, মানে 3টা আপনার উত্তর দিতে হবে। আবার 2টা উত্তর দিলেও হবে, সে অপরাধ করেছে এবং এই সর্বোচ্চ শাস্তি এটা, এভাবে উত্তর করলেও হবে। তো দেখা যাক আমরা কিভাবে উত্তর করেছি। ঘটনায় বাধাগ্রস্ত হয় পর্যন্ত প্রশ্ন যেভাবে আছে অ্যাজ ইট ইজ এভাবে লিখে দিলে হবে। বিচার্য বিষয় এক্স কোনো অপরাধ করেছে কিনা এবং কোনো অপরাধ করে থাকলে বা এর সর্বোচ্চ শাস্তি কি হবে। হ্যাঁ, যদি কোনো অপরাধ করে থাকে তার শাস্তি সর্বোচ্চটা উল্লেখ করলে হবে, কারণ এখানে কিন্তু অনেক শাস্তির বিধান আছে। প্রাসঙ্গিক আইন হচ্ছে 300 পেনাল কোডের 340 ধারায় অবৈধ অবরোধের সংজ্ঞা দেওয়া হয়েছে, কারণ আপনি বুঝতে পারছেন এটা অবৈধ অবরোধ হয়েছে, তাই আপনি প্রাসঙ্গিক আইনে সেকশন আইন উল্লেখ করে অবরোধের সংজ্ঞাটা দিয়ে দিচ্ছেন, তাই না? এমনিতেই তো আপনি এটা নিয়ে আসছেন, আপনি তো বুঝতে পেরেছেন যে এই অপরাধ হয়েছে, তাই আপনি প্রাসঙ্গিক আইনে জি। এই ধারা এই আইন উল্লেখ করে এই সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করছেন। অত্র ধারার বিধান মতে কোনো ব্যক্তিকে অপর ব্যক্তি কর্তৃক কোনো আবদ্ধ স্থানে যেতে ও আটকে থাকতে বাধ্য করে তবে তাকে অবৈধ অপরাধ বলে। তার মানে এই যে ডেফিনেশন, এই যে সংজ্ঞা, এর বক্তব্যের সাথে ঘটনা মিলে গেল। এবার আমি এই আইন এবং ঘটনাকে বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে আসতে পারি কি, আলোচ্য ঘটনায় এক্স জেডকে একটি উঁচু দেওয়াল ঘেরা জায়গায় যেতে বাধ্য করে এবং জেডকে সেখানে তালাবদ্ধ করে রাখে। তার মানে আমি আইনের সাথে আমার ঘটনাটা ম্যাচ করে গেল, এটা আমি দেখাতে পাচ্ছি। এই কারণে আমার পদ্ধতিতে দেখবেন
বাজারের গাইডে এই পদ্ধতি কোথাও নাই, আমার একটা এটাই পদ্ধতি যে আমি আইন আগে ব্যাখ্যা করি, আইনটা আগে বলে দিই এবং আইনের আলোকে উত্তর করি। আর অনেক জায়গায় আগে সিদ্ধান্ত বা উত্তরটা দেয়, তারপরে আইনের ব্যাখ্যা দেয়, মানে একটু আমার জি থেকে একটু ভিন্ন। ফলে এক্স উক্ত দেওয়ালে নির্দিষ্ট সীমার বাইরে যেতে বাধাগ্রস্ত হয়, সুতরাং এক্স অবৈধ, ফলে জেড বাইরে যেতে বাধ্য হতে মানে বাধাগ্রস্ত হচ্ছে, তাহলে এক্স অবৈধ অবরোধের অপরাধ করেছে। উক্ত অপরাধের, অপরাধ বানানটি ঠিক করে নেবেন, জন্য পেনাল কোডের 342 ধারায় তার সর্বোচ্চ 1 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা 1000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। 42 ধারায় এটা আছে, তাহলে 42 ধারাটুকু বলে দিলেই আমাদের হয়ে যাচ্ছে। জি কারণ 41-এ 41-এ কি যেন আছে, আচ্ছা 339-এ বাধার সংজ্ঞা, 340-এ হচ্ছে অবরোধের সংজ্ঞা, 341-এ হচ্ছে বাধার শাস্তি, 342-এ অবরোধের শাস্তি। ঠিকই আছে, আমি মনে করছিলাম হয়তো ভুল আছে। তো যাই হোক, আচ্ছা কণ্ঠের কারণে কি কথা বুঝতে সমস্যা হচ্ছে? না না ঠিক আছে স্যার। স্যার সামান্য এখানে একটা প্রশ্ন বলতে স্যার, এই যে স্যার এই যে যে ঘটনার নিচে যে বিচার্য বিষয়, এই প্রশ্নের যে মানে পয়েন্ট আর কি, হুম হুম, এই বিচার্য বিষয়ের স্থলে যদি কোনো কারণে প্রশ্নে লেখার সময় যদি জিজ্ঞাসিত বিষয় লিখি, কোনো তাহলে কি কোনো সমস্যা নেই, সমস্যা হবে কোনো স্যার? সমস্যা নেই। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। আপনি এই ঘটনা বিচার্য বিষয়, এই যেমন ঘটনার কাছে যে প্রদত্ত সমস্যা বা বিচার্য বিষয়ের কাছে জিজ্ঞাসিত বিষয় বা ইস্যু, ল্যাঙ্গুয়েজ আপনি পরিবর্তন হতে পারে, নো প্রবলেম।